পশ্চিমবঙ্গে এখন চর্চিত অনেকজন মহিলা ছিলেন, তার মধ্যে একজন নতুন মহিলার নাম এখানে যুক্ত হলো। আগে আমরা দেখেছি মীরা পান্ডে ম্যাডামকে, এবং দেখেছি দময়ন্তী সেন ম্যাডামকে, এবং শেষে আমরা দেখেছি বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামকে। এখন আমরা যাকে পেলাম তিনি আর কেউ নয়, আপনাদের আমাদের সকলের প্রিয় ম্যাডাম ডক্টর শান্তা দত্ত দে। তো ম্যাডাম এই এমন একটা শিরদাঁড়া সোজা রেখে কাজ করেছেন, যার জন্য আপামর বাঙালি তাকে আপন করে নিয়েছেন। সকলের কাছে এখন একটা চর্চিত নাম যে এই ম্যাডাম কে। তো ম্যাডামের কাছে আমরা যখন এসে পৌঁছেছিলাম, আমরা শুনেছিলাম যে ম্যাডাম এগুলো বলেছেন যে শিক্ষামন্ত্রী যে কথা বলে আক্রমণ করেছেন, এবং টিএমসিপি সদস্যরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বড় জায়গার গেটে দাঁড়িয়ে ম্যাডামকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো মোটেও একজন ভিসির প্রাপ্য নয়। এই ব্যাপারে আপনি কি বলবেন ম্যাডাম? আসলে বিষয়বস্তু তো তোমাদের সবারই জানা। একজন ভাইস চ্যান্সেলর হিসেবে যেটা করা উচিত ছিল আমি সেই কাজটা করেছি। কি না, পরীক্ষা 2-3 মাস আগে পরীক্ষার ডেট ঠিক হয়ে গেছে, ইউজিটগুলো মাসখানেক আগে ঠিক হয়ে গেছে। অনেক কাঠখড় পুড়িয়ে যে পরীক্ষার ডেট ঠিক হয়, সেই পরীক্ষার ডেটকে সরকারের তরফ থেকে বদলে দেওয়ার জন্য অনুরোধ এসেছিল, এবং তারপরে একটা চিঠিও এসেছিল। এবং তার আগে দিয়ে পার্টির থেকে ছাত্ররা 25 ছাত্র এসে আমাদের নিচে আটকে রেখেছিল, এবং ওপরে উঠে তারা প্রচুর বায়নাবাজি করছিল যে পরীক্ষা পাল্টে দিতে হবে। 28 অগস্ট ওদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তো এটা যদি মানতে হয়, তাহলে আরও অনেক ছাত্র সংগঠন আছে, এসএফআই আছে, এআইডিএসও আছে, ইবিপি আছে, আরও কারা কারা কত গজিয়ে উঠবে তার ঠিক নেই। তাদেরও সবার একটা করে প্রতিষ্ঠা দিবস, এবং সেই প্রতিষ্ঠা দিবস আমাকে মানতে হবে। তাহলে আমরা পরীক্ষাটা নেব কবে? আমাদের কর্মসূচিতে কোথায় গিয়ে দাঁড়াবে? সুতরাং মৌখিক কথায় বুঝিয়েছিলাম, কিন্তু বোঝানোতে কাজ না হওয়াতে আমরা ঠিক করলাম যে আমাদের তার চেয়ে বরং আমাদের সিন্ডিকেট করে নেওয়াই একটা ভালো। তবে আমি একটা সিন্ডিকেট ডাকলাম। সিন্ডিকেটে আমাদের যে সমস্ত বিদ্বান মানুষজনেরা আছেন, যারা সবসময় সব ব্যাপারে একটা সঠিক আলোচনা আমাদের মধ্যে হয়। আমাদের এখন সিন্ডিকেটটা অনেক বড় সিন্ডিকেট, অনেকজন আছেন সেখানে, ডিনেরা আছেন, হেডেরা আছেন প্রিন্সিপালরা আছেন। হ্যাঁ, তাই এরকম একটা সিন্ডিকেটে আমি বিষয়টাকে নিয়ে ফেললাম। সেদিন আমাদের ওখানে অনেক এরা ছিলেন, আমাদের উচ্চশিক্ষার দপ্তরের স্পেশাল সেক্রেটারি, ডিপিআই, এবং ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন কাউন্সিলের রিপ্রেজেন্টেটিভ প্রকাশ মিশ্র, এনারা ছিলেন। তো প্রচুর বাদবিতণ্ডা হতে থাকে। আলটিমেটলি আমরা জানাই যে 30,000 ছাত্র পরীক্ষা দেবে, সেই 30,000 ছাত্রের মধ্যে আপনাদের কাছে কত পার্সেন্ট আপনারা অ্যাপিল করেছে? ওরা বলছিলেন যে আমাদের কাছে অ্যাপিল করেছে, কিন্তু কত পার্সেন্ট সেটা ওরা বলতে পারছেন না, এবং কতজন অ্যাপিল করেছেন তাও বলতে পারছেন না। এবং আমাদের কাছে যে অ্যাপ্লিকেশন জমা পড়েছে তাদের তো খুব বেশি হলে 100 যদি হয়ে থাকে আর কি ছাত্র, তো 30,000 থেকে 100 তো কোনো ব্যাপারই নয়। তো ছাত্রদের তো একটা গণতান্ত্রিক অধিকার আছে পরীক্ষা দেওয়ার, আবার সংগঠন করারও অধিকার আছে, কিন্তু কোনটা বেশি জরুরি হয়? পরীক্ষাটা তো আর আমরা যদি ক্যালেন্ডারে দেখতে পেতাম যে 28 অগস্টে একটা ছুটির দিন ডিক্লেয়ার করা আছে, তার নিশ্চয়ই পরীক্ষা ফেলতাম না। আমরা ছুটির দিনে তো পরীক্ষা ফেলিনি। তাহলে এখন প্রাথমিককার ছাত্রদেরকে এটা বলা যে তোমরা পরীক্ষা দাও, তা না করে উল্টো আমাদেরকে অনুরোধ করা পরীক্ষা ডেট পাল্টে দিতে হবে, এটাই। সেটা নিয়ে আমাদের মধ্যে ভীষণ আমাদের সঙ্গে সরকারের মতানৈক্য তৈরি হলো, এবং সিন্ডিকেটের সমস্ত মানুষজন এটাকেই মান্যতা দিল যে পরীক্ষার ডেট যখন একবার ডিক্লেয়ার হয়ে গেছে, এই কারণে পরীক্ষা পিছোতে পারে না। তার মানে পরীক্ষাটা যে পিছনো না, এটাকে যদি পুরো ক্রেডিট বলো বা দায় বলো, সবটা কিন্তু ভিসি নয়। পরীক্ষার ডেটও ভিসি ঠিক করেনি, আর পরীক্ষার ডেট পিছবে না, আমি সেটা সিন্ডিকেটে নিয়ে গেছিলাম। তাহলে সিন্ডিকেটে যখন আমি জিনিসটা নিয়েই গেলাম, তাহলে সিন্ডিকেটের লোকজনদের তারাই তো আমাকে সাপোর্ট দিয়েছে। আমি ভিসি, আমাকে তো সই করতে হয়েছে না,
কিন্তু দেখা গেল যে যত রাগ গিয়ে আমার উপরে পড়েছে। এবার রাগটা মজার ব্যাপার, প্রথম দিনেই ওই সিন্ডিকেটেই ওমপ্রকাশ মিশ্র যৎপরণাস্তি আমাকে আক্রমণাত্মক ভঙ্গিতে ইলিগাল ভিসি, অনুপ্রবেশকারী ভিসি, উনি মগের মূল্য চালে যা ইচ্ছে যা খুশি বলতে শুরু করেন। তার মানে প্রথম খারাপ কথাগুলো আমি কিন্তু ওমপ্রকাশ মিশ্রের মুখ থেকে শুনে ফেললাম সিন্ডিকেট মিটিংয়ের ভেতরে, এবং সেটাকে তীব্রভাবে প্রতিবাদ করলেন আমাদের রেজিস্ট্রার। তীব্র প্রতিবাদ করেন যে উনি তো সিন্ডিকেটের চেয়ারপারসন এবং আইনসম্মতভাবে উনি এখানে আছেন, আপনি যদি এইভাবে ওনাকে আক্রমণ করেন তাহলে আপনি আসেন কেন মিটিংয়ে, আপনি তো আসছেন অথচ আবার এই কথা বলছেন। যাই হোক, খুব চিৎকার চেঁচামেচি হওয়ার পরে ভোটিংয়ের মাধ্যমে সমস্ত টিচাররা, যত সদস্যরা ছিল যারা একাডেমিক কারিকুলামের সঙ্গে সরাসরি যুক্ত, তারা সবাই কিন্তু মান্যতা দিয়ে দিল পরীক্ষাটির পিছনে। তো বেশ, তারপর থেকে এবার আমাকে সরাসরি আক্রমণ করে এসে সামনে ওই সেদিন ওমপ্রকাশ মিশ্র বলেছেন। এবার টিভিতে দেখলাম ব্রাত্য বসু, উনি বলছেন যে এডুকেশন মিনিস্টার, তো ওনার কাছ থেকে তো কাম্য থাকে যে উনি সৌজন্য একটা সম্পর্ক রাখবেন বা একটা শালীনতা বজায় রেখে কথাবার্তা বলবেন। ইনডিসেন্ট ওয়েতে কথা বলাটা আমিও ওনাকে কোনো দিন বলি না, উনি কেন বলবেন, আমার কাছে এটা খুবই গ্রহণযোগ্য নয় আর কি। কিন্তু উনি ওখানে আমি মগের মূল্য পেয়েছি নাকি এই ধরনের কথাবার্তা বলেছেন আর কি। তো ওনার ব্যবস্থা নেওয়া হবে, এবং কী ব্যবস্থা নেওয়া হবে সেটা এখন বলবো না, মানে গণমাধ্যম সামনে আর বলবে না, ওনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মানে এটা কাকে বলেছিল? আপনাকে উদ্দেশ্য করে? আমার উদ্দেশ্য করে, এই টিভি চ্যানেল চালাচ্ছে তো এগুলো। আচ্ছা আচ্ছা। তো আমি তখন ভাবলাম যে আমার তাহলে একটা কাজ করতে হবে, যে এই গণমাধ্যমে লোকজনেরা এসে আমার কাছে কথা, আমি দেখলাম অত, তখন আমি ভাবলাম যে তো মুশকিল, এটা কীরকম দেশ যে সরকারে আছেন যারা, তারা পার্টির হয়ে কথা বলছেন, পার্টি সরকার মিলেমিশে একাকার হয়ে যেত, এটা কী রাজ্য চলছিল। যাই হোক, আমি কোনো রিয়াকশান দেখাইনি, আমি কিছুই বলিনি, আমি টিভিতে শুধু এই কথাই বলেছি যে এটা ওনার এভাবে কথাবার্তা কেন বললেন, ওনার বলা উচিত না। এরপর দেখা গেল একেবারে যেদিন মানে পরীক্ষা প্রায় এসে যাচ্ছে, আর আমরা মানে কোনো পরীক্ষা বদলাবে না জানিয়েও দিয়েছি, সাফ কথা একেবারে। এবার বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে মঞ্চের একটা ছোট মঞ্চ বানিয়ে সেখানে প্রাক্তন ছাত্ররা, বর্তমান ছাত্র এক দুটো যদি থেকে থাকে, তারা গলা ফাটিয়ে, তার মধ্যে একজনের নাম অভিরূপ চক্রবর্তী, মানে এত ইনডিসেন্ট ভাষায় আক্রমণ করেছে আমাকে, সেগুলো আমি আর উচ্চারণ করতে এখানে পারবো না। কিন্তু সেটার ভিডিও আমার হাতে এসে পৌঁছেছে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের হাতে এসে পৌঁছেছে, এবং দেখা গেল যে এই যে ইনডিসেন্ট আক্রমণটা করা আমাকে, সেই ইনডিসেন্ট আক্রমণ করাটাকে কিন্তু একবারও শিক্ষামন্ত্রীর তরফ থেকে সমালোচনা করা হলো না। উনিও তো একজন শিক্ষক, আমিও তো একজন শিক্ষক, এবং তারপরে ভিসি। তো এইরকম 168 বছরের একটা প্রাচীন বিশ্ববিদ্যালয়ের এই চেয়ারের বিশাল একটা ঐতিহ্য, যেখানে আশুতোষ মুখার্জি বসেছেন, যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি বসেছেন, যেখানে বিধানচন্দ্র রায় বসেছেন, এরকম একটা চেয়ারে যিনি বসে আছেন তাকে অপমান করা মানে চেয়ারটাকে অপমান করা হচ্ছে, তাকে অপমান করা মানে হচ্ছে পুরো শিক্ষক সমাজটাকে অপমান করা হচ্ছে। সেইখানে উনি যদি একটা দুটো লাইনও খরচা করতেন মিডিয়াতে, ও যেমন মিডিয়াতে ছেড়েছে, সোশ্যাল মিডিয়া তখন যুগ, যে ওকে কন্ডেম করে যে এই ছেলেটি এই ধরনের ভাষা ব্যবহার করা অত্যন্ত অনুচিত কাজ করেছে, এটা একেবারে করা উচিত হয়নি, এটা বলতেন যদি আমি, তাহলেও আমার একটু অন্তত খুশি হতে হবে। তা করেনি, বরং টুইটার হ্যান্ডেলে আমি দেখেছি যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি একটা খুব প্রতিবাদ করে চিঠি দেন, আমার নামটা দেননি, কিন্তু এই কথাগুলো উনি লেখেন যে অন্ধকারময় দিনে চলে যাচ্ছে বাংলা এত ঐতিহ্যশালী ইত্যাদি, এবং এত খারাপ অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করা, এটা কী করে করতে পারে একটা, অ্যাটলিস্ট এখান থেকে তো সে পাস করেছে, কী করে করতে পারে, এই প্রশ্নগুলো উনি তোলেন, কিন্তু আমাদের সরকার থেকে কেউ তুলল না। তো এই যে বাতাবরণটা তৈরি করছে আজকে
এটা কিন্তু ক্রমশ বাড়তে বা এটা বাড়ছে বলে এই কুশিক্ষাটা ইন্ডালজেন্স পাচ্ছে, প্রশ্রয় পাচ্ছে, রাজনৈতিক হাত মাথার উপরে আছে, প্রশ্রয় পাচ্ছে, ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নেব ম্যাডামকে, এ ধরনের কথা বলছে। তো এগুলো প্রশ্রয় পেলে পরে সেগুলো একদিন ওই সাউথ ক্যালকাটা ল কলেজে যে ঘটনা ঘটেছে ওই ঘটনার জন্ম দেয়। ওখানেও ওই মনোজিৎ মিশ্র অ্যান্ড আদার্স এই প্রশ্রয় পেতে পেতেই কিন্তু দিনে দিনে এই জায়গাটা বাড়ে। তাহলে তাদের আমরা তো বাড়িতে একটা ছেলে মেয়ে যদি অন্যায় করে আমরা তো তাকে বকি, তাকে তো সেন্সার করি, আর একটু খারাপ কাজ করলে তাকে আর 3 দিন 4 দিন 5 দিন আটকে রাখি ঘরে, যে একদম বেরোতে পারবি না। কি কি ছাত্র সংগঠন, কি তাদের প্রতিষ্ঠা দিবস, আর কি তাদের মাথার উপরে নেতা নেত্রী, খুবই দুঃখের বিষয়। আর আমি আলাদা করবো সরকারকে, সরকার আর পার্টি তো এক হতে পারে না। সরকার সরকার, সরকার তোমার, সরকার আমার, সরকার ভিকিরির, সরকার রাজার, সরকার সিপিএমের, সরকার তৃণমূলের, সরকার বিজেপির, সব পার্টির। সরকার রাজনৈতিক দুষ্ট হতে পারে না। রাজনৈতিক মতাবলম্বী কোনো মতের লোক যে কোনো একটা রাজনীতি থেকে সরকার ইলেকশনের মাধ্যমে হয়তো মেজরিটি দখল করেছে, কিন্তু তাকে রাজধর্মগুলো পালন করতে হবে, সরকার হিসেবে তাকে তার কাজ দেখাতে হবে। কোথায় সেগুলো? সেখানে দেখা যাচ্ছে পার্টি আগের দিন ঘেরাও করে রাখছে, তো পরের দিন সরকার সেই সুরে কথা বলছে। এটা কিন্তু আমি শুধুমাত্র এই রুলিং পার্টি তৃণমূলের কথাই বলছি না, এর আগেও আমি এই জিনিস দেখেছি। এটা আরও বাড়ন্ত হয়েছে, জিনিসটা অনেক খুব হয়ে গেছে যাকে বলে। এর আগেও ঢাকনা চাপা দিয়ে এই জিনিসগুলো ঘটেছে, যে সময় হয়তো সিপিএম সরকার ছিল, যে সরকার আর পার্টি ওতপ্রোতভাবে এক হয়ে আছে। মানে অনিলায়ন যুগের কথা বলছি, অনিলায়ন যুগের কথা বলছি। আজকে তৃণমূল ভবনের ইয়েতে চলছে। তা এগুলো একটা এইরকম ঐতিহ্যশালী ভারতবর্ষের একটি, যেটা বলা হতো বাংলা আগে ভাবে রেস্ট অফ ইন্ডিয়া তারপর ভাবে, সেই বাংলাকে, বাংলার শিক্ষাকে, বাংলার শিক্ষিত সমাজকে কোথায় নিয়ে পৌঁছচ্ছে। আজকে আমি একেবারে যুক্তির উপরে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের অটোনমিকে রক্ষা করে, বিশ্ববিদ্যালয়ের কিন্তু 3টে স্ট্যাটিউট একটা অর্ডিন্যান্স আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে থাকে, আর তাতে যা লেখা আছে সেই লেখাগুলোই কিন্তু পালন করতে হয়। একে বলা হয় স্বাতন্ত্রতা, এটা বলা হয় স্বাধীনতা। যে জায়গায় সম্পর্ক স্যালারি দেন বা যা দেন তার সঙ্গে সেগুলো কনস্টিটিউশনাল লতেই বলা আছে। আর ইউনিভার্সিটি চলবে তার স্বাধিকার নিয়ে। আমি সেটাই করেছি। আমার সঙ্গে সায় দিয়েছেন, সাপোর্টে থেকেছেন পুরো সিন্ডিকেট এবং ব্যাপক বিশ্ববিদ্যালয়ের মানুষজন। একটা কটূক্তি আমি বিশ্ববিদ্যালয়ের ভেতরে শুনিনি, মানে গেট দিয়ে ঢুকে পড়লে পরে এখানে আমি কোনো কটূক্তি শুনিনি কারো থেকে। তার মানে তার সমস্যা ঘটেছে। আক্রমণাত্মক ভঙ্গিটা গেটের বাইরে। না তাহলে কি এই আপনি সিন্ডিকেটে বলে এই ছাত্রটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছেন? না, রেজিস্ট্রারকে তো আমি রেজিস্ট্রার কাছে পড়ে গেছে জিনিসটা, এবার দেখা যাক কী হয়। দেখছি, ভাবছি আমরা যে তাদের নিজেদের দল যদি তাদের শাসন না করে তাহলে তো এখানে তো ছাত্র ছিল এককালে, সে এই সীমানা লঙ্ঘন করে যাচ্ছে, এটা কী করা যায় আমরা ভাববো জিনিসটা কি। তবে এটা ঘটনা যে আমি মানে এই জায়গা থেকে, কালকে পরীক্ষা হয়ে গিয়েছে, সুশৃঙ্খলভাবে পরীক্ষা হয়েছে, পরীক্ষা ঠিকঠাক হয়েছে, এবং কালকে আমি প্রেস মিটও করেছি এবং এই কথাও বলেছি যে সবাই ভেবেছে, বলতে চেয়েছে দিনের শেষে আপনি তো উইনার। আমি বললাম দেখুন, আমি উইনার সেদিনই হয়ে গেছি যেদিন পাস করাতে পেরেছি। সম্পূর্ণ আমাকে সাপোর্ট দিয়ে দিয়েছে, আমাকেও না, মানে বিষয়টাকে সাপোর্ট দিয়েছে, তো উইনার আমি সেদিনই। তারপরে আমার মন বলছিল যে পরীক্ষা আসলে দিতেই চায় ছাত্ররা, যারা পরীক্ষা দেবার তারা পরীক্ষা দেবে, আর যারা সংগঠনের মিছিলে যাবে তারা মিছিলে যাবে, কিন্তু পরীক্ষা বাদ দিয়ে মিছিলে যাবে না। পরীক্ষা আগে, ওটা তাদের কেরিয়ারের কোশ্চেন, তারা পরীক্ষা দেবে এবং তাদের বাবা মারাও চায় যে পরীক্ষা দিক। তা নইলে আমার কাছে হাজার হাজার চিঠি আসতে শুরু করে দিতে পারতো, এটা হয়নি। দেখা গেল যে ছাত্ররা পরীক্ষা দিয়েছে, শুধু না
আমি কোনো চ্যানেলে দেখেছি, বেরিয়ে এসে বলছে খুব ভালো হয়েছে, পরীক্ষা ঠিকঠাক হয়েছে, এবং শান্তা ম্যাডামকে ধন্যবাদ। শান্তা ম্যাডামকে দেখেইনি জীবনে, আর ছোটো ছোটো ছেলে মেয়ে না, শান্তা ম্যাডাম। তারপরে ওদিকে আবার ইয়েরা বলছে, মা বাবা বলছে যে আমরা খুব খুশি যে পরীক্ষাটা ঠিক টাইমে হলো। সবারই তো একটা মানসিক প্রস্তুতি থাকে, এর পরবর্তী হয়তো কোথাও বেড়াতে যাবার ব্যাপার আছে, তারপরেই তো আবার একটা ক্লাস শুরু হয়ে যাবে। সুতরাং প্ল্যানিং মূলত ডিস্টার্ব করার কোনো কারণ নেই। এক ভূমিকম্প হয়ে যদি সমস্ত ইউনিভার্সিটির মাঠতলে চলে যায় একত্রে, সে তাহলেই ওদের পরীক্ষাটা হবে না। বিষয়টা তো তাই। ধরো বসন্তকাল, বসন্তকালে প্রচণ্ড পক্স হয়, তা আমরা পরীক্ষার ডেট বলবো না, বসন্তকালে আমরা এই পক্স হচ্ছে বলে পুরো পরীক্ষা, হঠাৎ একজন এসে বললো ডেটটা চেঞ্জ করে দিন, সব পক্স হচ্ছে। তা নয়, আমরা পক্সের জন্য ওই বেলেঘাটা আইটিতে সিট রেখে দিয়েছি, শুয়ে শুয়ে পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা দেবে সেখানে। আপনি যে এই সরকারের বিরুদ্ধে গিয়ে নিজের থেকেই সিন্ডিকেট থেকে এইরকম একটা বড় সিদ্ধান্ত নিলেন, তার জন্য আপনার ভয় লাগছে না যে আগামী দিনে আপনাকে বড় কোনো বিপদের সম্মুখীন হতে পারে? দেখো, ভয়ের চিন্তা যদি আমার থাকতো না, তাহলে আমি এই স্টেপটা নিতে পারতাম। আমার কোনো ভয় করে না, এবং ভয় জিনিসটাই আমার মনের মধ্যে রাখি না। কারণ সততার একটা শক্তি আছে, তো আর এই শক্তিটা নিয়েই কিন্তু আমি 2 বছর 2 মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের 90% মানুষের মন জয় করেছি। এমনি না, তাদের প্রচুর না পাওয়া জিনিস ছিল, প্রচুর ক্ষোভ ছিল, অনেকের প্রমোশন, একটা 10 বছর পেন্ডিং প্রমোশন, তাদের প্রমোশন হয়নি, বসে আছে। আমি এসে সব দ্রুত হাতে সেগুলো সব করেছি, যেটুকু যা গঠনমূলক কাজ করার দ্রুত হাতে করেছি, সবার সাহায্য নিয়ে করেছি, এটা টিম ওয়ার্কের মধ্যে দিয়ে করেছি। এখানে সব জুয়েল প্রফেসররা আছে, অত্যন্ত বিদ্বান মাস্টারমশাইরা আছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়, এই জন্যই কলকাতা বিশ্ববিদ্যালয়, আছেন অত্যন্ত জুয়েল অফিসাররা, আছে অত্যন্ত কর্মী ভালো লোক, কর্মচারীরা, কিন্তু তাদেরকে না স্বাধীনতা দেওয়া হয়নি কাজের। তাদের স্পেসগুলো দিতে হবে, তো কন্ট্রোলারকে কন্ট্রোলার স্পেস দিতে হবে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরকে তার স্পেস দিতে হবে, রেজিস্ট্রারকে তার স্পেসটা দিতে হবে, এএফওকে তার স্পেস দিতে হবে। স্পেসগুলো আমি দিয়েছি তাদের কাজ করার, আর ওভারঅল লিডারশিপ দিচ্ছি। কাজ হুড়ুর করে হচ্ছে। 2 মাস 3 মাসে 10 বছর 12 বছরের পেন্ডিং কাজ হয়ে গিয়েছে। কী করে হলো? ওটা আমি একা করেছি নাকি? তাই ভয় কেন করতে যাবে? আমি তো কোঅপারেশন মানুষের থেকে পাচ্ছি। আর আরেকটা কথা জানবে, লোভ থাকলে লোভের থেকে তো ভয়ের জন্ম হয়। তো এই যে যার যে হ্যাঁ বলার সঙ্গ হয় না, সেও কিন্তু জানে যে হ্যাঁটা ঠিক না, ঠিক হচ্ছে না হ্যাঁ বলাটা, কিন্তু বলছে কেন বলছে? একটা কোনো লোভ থেকে বলছে, যে এটা আমি যদি তালে তাল না দিই তাহলে আমি এটা পাবো না। আমার কোনো কিছুর লোভ নেই। আমাকে চ্যান্সেলর স্যার, তিনি অত্যন্ত হাই উইজডমের একজন মানুষ, তিনি নিজেই, তাকে তো সবাই গভর্নর দেখছে, কিন্তু তিনি তো একটা ইউনিভার্সিটির ভিসিও ছিলেন, তার তিনি অনেক বইয়ের রাইটার, তিনি আমাকে চিনতেন না। আমার বায়োডেটা দেখে আমাকে ডেকে এনে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দায়িত্বটা দিয়ে দিলেন, যে অ্যাপলিটিক্যাল পার্সন চাইছে, যে কোনো রাজনীতির প্রতিকূল নয়। তাই সবাই আমার কাছে সবাই ওপেন আপ করে। এইখানে আমাকে দায়িত্ব দিলেন যে এই লস্ট গ্লোরিটা তুমি আপনি ফিরিয়ে আনতে পারবেন কিনা। আমি কথা দিয়েছিলাম অনেকে, এবং সেই কথাটা আমি পালন করেছি অনেকটা পর্যন্ত। আরও কিছুদিন থাকতে পারলে আরও কাজ করতে পারতাম, জানি না আমি থাকবো কি থাকবো না, সেটা আমার কাছে পরিষ্কার নয়। তবে এটা বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ের মানুষদের কাছে সাহসিকতার, সততার, ঐক্যবদ্ধ কাজের বার্তা আমি দিয়ে যাচ্ছি, যে তারা এই শতাব্দী পার করে আসা এই বিশ্ববিদ্যালয়কে কবর থেকে তুলে দাঁড় করিয়ে দিল, যে দিতে আমি এসেছিলাম। আমি তাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছি। এটা বারবার মাথায় রাখতে হবে প্রতিটি শিক্ষকের, যে শিক্ষকরা কিন্তু মানুষ করার কারিগর। ছোট ছোট ছাত্রছাত্রীরা তো আমাদের কাছে মাটির তালের মতন, তুমি যা করবে তাই, বাঁদর করলে বাঁদর করবে, মূর্তি দুর্গা প্রতিমা করলে তাই করবে। তো সেই বাচ্চাগুলোকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্যই তো মাস্টারমশাই, নেতাজির মাস্টারমশাই বেণীমাধব দাস,
কটকের রেভেনশা কলেজিয়েট স্কুলের হেডমাস্টার ছিলেন, একটা হ্যাট কোট পরা সুটেড বুটেড বাচ্চা, জানকীনাথ বসুর ব্যারিস্টার জানকীনাথ ছেলে, সে দেশপ্রেম সম্পর্কে কিছুই বুঝত না, সে ভর্তি হয়েছিল বেণীমাধব দাসের কাছে এবং দেশপ্রেমে দীক্ষিত হয়। আজকে নেতাজি আমাদের হিরো। মাস্টারদের সূর্য সেন অঙ্কের মাস্টার ছিলেন, তিনি টিনেজার ছাত্রদের নিয়ে চিটাগাং আপরাইজিং ইতিহাসে স্থান করে নিয়েছেন, তিনি করেছিলেন। তাহলে আরও কত, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, একাধারে বিজ্ঞানী, একাধারে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একাধারে দেশপ্রেমে দীক্ষিত, কত স্বদেশী বিপ্লবীদের নিজের ঘরে রাজাবাজার সায়েন্স কলেজে স্থান দিতেন। আশুতোষ মুখার্জি, কত বড় লিগ্যাসি তার, তিনি ব্রিটিশের চোখে চোখ রেখে কথা বলতেন। এরাই তো মাস্টারমশাই। আজকের দিনের মাস্টারমশাইদের কাছে আমি এই কথা বলতে চাই যে রাজনীতির থেকে দূরে সরুন, এই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এই রাজনীতি যে কোনো দল বা পার্টি করলে পরে আপনার স্বাধীন সত্তা থাকতে পারে না, একদম পারে না। সেখান থেকে বেরিয়ে এসে অ্যাবসলিউটলি একজন অ্যাকাডেমিশিয়ান হয়ে স্ট্যাটিউট, অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্স মেনে, সিন্ডিকেটকে মেনে নিয়ে আপনি স্বাধীন সত্তাতে কাজ করুন, দেখবেন বিশ্ববিদ্যালয় কেমন ভালো চলছে। তা না হঠাৎ বর্ধমানে এক রাত্রির মধ্যে পরীক্ষা পাল্টে দেওয়া হলো, বিশ্ব বাংলায় তো নোটিফিকেশনের তলায় সইই নেই, তাতেই একটা করে দেওয়া হলো। এগুলো শিক্ষিত মানুষ করে বলেই কিন্তু আজকে সরকার বা পার্টি ওতপ্রোত জড়িয়ে যাচ্ছে, পার্টির বড় বড় নেতারা পেয়ে বসছেন। এগুলো হবে কেন? এগুলো না হলে আমাদের ভবিষ্যৎ কিন্তু সত্যিই উজ্জ্বল হতে পারত। খুব খুব খারাপ লাগে আমার এই জিনিসগুলো, এবং আমি যেটা করতে চেয়েছিলাম বিষয়টা আমি সেটা কিছুটা করতে পেরেছি, সেটা বল। এবং এটা তুমি যদি আজকে ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করো, ছাত্রদের একটা গল্প বলি তোমার কাছে। ছাত্ররা আমার কাছে আসলে পরে আমি ওদের বলি, তোমাদের নিজেদের ঝান্ডাগুলো বাইরে রেখে এসো। তুমি ছাত্র শব্দটাই বিরাট জোরালো, বিশাল শক্তিটাতে। নজরুল বলেছেন, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল। ছাত্র শব্দতেই বিরাট জোর। তো তুমি ঝান্ডা বাইরে থাক, এই ঝান্ডা যদি তুমি বাইরে সরিয়ে দিতে পারো তাহলে সব অনুষ্ঠানে আমার সহায়তা পাবে। ব্যাস, ওরা ঝান্ডা সরিয়ে ফেললো, সিপিএমে এসএফআই তার ঝান্ডা সরিয়ে রেখে দিল, তৃণমূল তার ঝান্ডা সরিয়ে রেখে দিল। বাচ্চা ছাত্র, এখানকার ছাত্রদের কথা বলছি, তারা উইন্টার কার্নিভাল করেছে, তারা টিচার্স ডে করেছে, ভাবা যায়, তারা সরস্বতী পুজো করেছে, তারা বসন্ত উৎসব করছে, কোথাও কোনো ঝান্ডা নিয়ে নয়। আমি প্রত্যেকটাতে আমি নিজে গেছি, আমার প্রফেসররা গেছেন, আমার অফিসাররা গেছেন, ডিনেরা গেছেন। কিন্তু অতীতে আমরা একটা ঘটনা দেখেছি যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যিনি ছিলেন মোহাম্মদ আলী, তাকে ছাত্ররা তার ঘরে ঢুকে যেভাবে হেনস্থা করেছিল, সারা রাজ্যবাসী তা দেখেছি আমরা। আপনি যে বলছেন সাহস রাখার জন্য, তিনিও তো সাহস রেখেছিলেন, শিরদাঁড়া সোজা করতে চেয়েছিলেন, তাকে ওরকম আক্রমণের মুখে পড়তে হয়েছিল। আপনি ওই জায়গায় থাকলে কি করতেন? আমি তোমাকে একটা কথা বলি, যে আগে না, সবার আগে প্রথম প্রশ্ন, আমি জানি না আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কোনো রাজনৈতিক মতাবলম্বী মানুষ ছিলেন কি না। এমন যদি হয় যে জমানাটা তৃণমূলের আর আমি সিপিএমের সাপোর্টার হই, কিন্তু আক্রমণ আসবে। আমি যদি আগে একটা কোনো রাজনৈতিক দলের সাপোর্ট নিয়ে ফেলি না, তাহলে কিন্তু আমার কাজকর্মের লিমিটেশন এসে যাবে। আমি এই তো হয়তো তৃণমূলেরই একটি ছেলে, এই যে বললাম, এসে বলছে যে আমরা এই করবো, আমাদের একটা কিছু চাইছে, তো ফ্রি শিফট চাইছে, আমি চিন্তা করলাম ও তো তৃণমূল, ওকে দেবো না। বা আমি যদি নিচে তৃণমূলের সাপোর্টার হই, ও তো সিপিএম এসএফআই, আমি দেবো না। তাহলে তো গেল, কনফ্লিক্ট ওইখান থেকে শুরু হয়ে যায়। তুমি যদি বিনাইন হতে পারো, এই অ্যাকাডেমিশিয়ান এবং স্নেহশীল হতে পারো, ভালোবেসে প্রত্যেকের সাথে ব্যবহার করতে পারো, আমার অভিজ্ঞতা এর থেকে তো বড় বিশ্ববিদ্যালয় কোথাও নেই। মানে প্রত্যেককে আদরে, আমার ঘরে ঢুকলে না একটা একদম সাধারণ কর্মী, কারণ নিচু তলার কর্মীও বসতে যায়, চেয়ারে বসবার সুযোগ পায়, আমি বসো না, কী প্রয়োজন বলো। সেই তৃণমূল কি সিপিএম আমি দেখতেই যাই না। যদি প্রবলেমটা আমার দ্বারা সমাধান সম্ভব করে দেবো, যদি সিন্ডিকেটের দ্বারা সমাধান সম্ভব করে দেবো, তা নইলে কি মানুষকে মুখ দেখে ভালোবাসবে নাকি?
তো সেই জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটলে সেগুলোর মধ্যে কোথাও কিছু সমস্যা তো রয়ে গেছে বলে আমি মনে করি, কোথাও কোনো প্রবলেম হয়তো রয়ে গেছে। আমি ঠিক না জেনে বলতে পারবো না, কিন্তু আমার অভিজ্ঞতা তাই বলে। আমি এগুলো মাল্টি পার্টি, এখানে মাল্টি ইউনিয়ন। এই দেখো একজন, এরা ইউনিয়ন, কর্মচারী ইউনিয়নরা ঘরের দাবি করছে, বাড়াবাড়ি করবে তারা, আমি সবাইকে ঘর দেবো, যা সিপিএমকে দেবো, তৃণমূলকে দেবো, এসইউসিআইকে দেবো, আর আদার পার্টি টাটি যারা আছে দেবো। তার জন্য ধারাবাহিক স্টেপ করে মিটিং করে সবাইকে যাতে দিতে পারি তার ব্যবস্থা করে দেবো। পক্ষপাতিত্ব তখনই আসে যদি সে নিজে একটা কোনো পার্টির প্রতি হয়। আলিয়ার কী হয়েছে আমি তাকে চিনি না, বলতে পারবো না, কিন্তু বর্ধমানের বিশ্ববিদ্যালয়ের বিসি বা বাংলা যে কী যেন একটা বিশ্ব বাংলা, এগুলো মানে এগুলোকে আবার তুমি আরেকটা ইনসিডেন্ট জানো যে ওই যে কোন কলেজটা তোমার সুরেন্দ্রনাথ কলেজ ইভিনিং, সেখানে থেকে আমাকে চিঠি, আরও বঙ্গবাসী কয়েকটা 2-3টে কলেজ চিঠি দিয়েছিল যে ছাত্ররা, অশিক্ষকরা, এরা পরীক্ষা, অশিক্ষক কর্মী, ছাত্র এবং ওয়েবকুপার যে তৃণমূলের একটা সংগঠন, তারা পার্টিসিপেট করবে না পরীক্ষা হলে। তা আমি কোথাও একটা চ্যানেলে বলেছিলাম যে পরীক্ষা কি পিকনিক নাকি, যে পার্টিসিপেট করবে কি করবে না? পরীক্ষা তো বিশ্ববিদ্যালয় পরীক্ষার ডেট ডিক্লেয়ার করে, আর পরীক্ষা ছাত্র বসে, আর নন টিচিংরা তাকে সাহায্য করে, আর বাবা মা খাইয়ে দাইয়ে বাড়ি সেন্টারে পৌঁছে দেয়। এইটাই জানি, দুনিয়ার নিয়মিত তাই। আবার পার্টিসিপেট করবে না বলে হুমকি দেওয়ার কী আছে? তো ওদের পোর্টালে আমরা জানিয়ে দিলাম যে পরীক্ষা ভালো করে কন্ডাক্ট করার দায়িত্ব আপনাদের। তারপর সরকারকে লিখলাম আমরা যে আপনি আপনার সরকারের দায়িত্ব পালন করুন যাতে পরীক্ষা হয়, রাস্তাঘাট ঠিকঠাক থাকে, সেদিন ছাত্র যাতে হলে পৌঁছতে পারে। সরকার আমাদের লিখলো যে আপনারা ট্রাফিক পুলিশ প্রশাসনকে জানান, আমি পুলিশ প্রশাসনকে জানালাম, পুলিশ কমিশনার, আইজি, ডিজি সবাইকে চিঠি দিয়ে দিলাম কোন কোন সেন্টারে পরীক্ষা, কত সংখ্যার ছাত্র বসবে, রাস্তাঘাট যাতে ঠিকঠাক থাকে, ট্রাফিক যাতে পায়। তা শুনেছি যে সব ঠিকঠাক চলেছে এবং সময়ের অনেক আগে বাবা মারা বাড়ি হলে পৌঁছে দিয়ে গেছে। 96% মানে ফার্স্ট হাফে পরীক্ষায় বসেছে, 95% সেকেন্ড হাফে পরীক্ষায় বসেছে। এবং এই পরিসংখ্যানটা কিন্তু, এই যে ডেটাটা দিলাম না, এই ডেটাটা কিন্তু নর্মাল ডেটা, প্রত্যেক বছরই এরকমই বসে, নতুন করে কিছু নয়। তো কোনো তো অসুবিধা হয়নি এবং ছাত্র পরীক্ষা দিয়ে হ্যাপি হয়েছে। আবার ওরা ওদিকে মেয়র রোডে ওদের অনুষ্ঠান করেছে, যা করেছে, তাদের মধ্যে কার পরীক্ষার্থী হয়তো নেই, কিন্তু তার আগেই দামামা বাজিয়ে ফেলা, হইচই